আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারা জিম্বাবুয়ে এর দেশটির নামের সাথে খুব ভালোভাবে পরিচিত। অ্যান্ডি ফ্লাওয়ার, কিথ স্টিক, এলটন সেকুম্বুরা, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজার মতো জনপ্রিয় ক্রিকেটের তারকার জন্ম এই দেশটির মাঝে। 2021 সালের দিকে জিম্বাবুয়ের ক্রিকেট তারকা রায়ান ব্রুল তিনি টুইটারে একটা ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায় তিনি জুতার মধ্যে গ্লু লাগিয়ে তাদের ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা এবং তাদের দেশের অবস্থার কথা বোঝাতে চেয়েছেন। এতে অবশ্য সাধারণ মানুষ তা বুঝতে পেরেছেও। তবে একটা সময় কিন্তু জিম্বাবুয়ের আর্থিক অবস্থা এরকম ভয়ানক ছিল না। জিম্বাবুয়ের সোনালী সময়ে তারা দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী একটি দেশ ছিল। আর এতটাই ধনী দেশ ছিল যে জিম্বাবুয়ের ডলারের দাম আমেরিকান ডলারের দাম থেকেও বেশি ছিল। আজকে আপনাদের জিম্বাবুয়ে ধনী থেকে গরিব হওয়ার ঘটনা তুলে ধরব। কিভাবে অদক্ষতার কারণে একটি দেশ 17 থেকে 18 বছরের মধ্যে ধনী থেকে দরিদ্র দেশে পরিণত হয় তা তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান। জিম্বাবুয়ে আফ্রিকান মহাদেশের দক্ষিণ অংশে এই দেশটির অবস্থান। একটা সময় জিম্বাবুয়ে ছিল আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী একটি দেশ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আগে বাংলাদেশের নাম যেমন পূর্ব পাকিস্তান ছিল, ঠিক তেমনি জিম্বাবুয়ে তাদের স্বাধীনতার আগে তাদের নাম ছিল রোডেশিয়া। জিম্বাবুয়ে স্বাধীনতার আগে তাদের শাসন করত মূলত শ্বেতাঙ্গরা। শ্বেতাঙ্গরা জিম্বাবুয়ের একেবারে মূল ক্ষমতা ছিল। তারা জিম্বাবুয়ের খনিজ এবং কৃষি সম্পদ একেবারে সবকিছু নিয়ন্ত্রণ করত। এই সময়টাতে অর্থাৎ 1990-এর আগে জিম্বাবুয়ের জনসংখ্যার মাত্র 3 থেকে 4% জনসংখ্যা ছিল শ্বেতাঙ্গ। তারা জনসংখ্যার দিক দিয়ে এত কম পরিমাণ থাকলেও জিম্বাবুয়ের 70% উর্বর জমি ছিল তাদের দখলের মধ্যে। আর বাকি 30% জমি ছিল জিম্বাবুয়ের কৃষ্ণাঙ্গ কৃষকদের দখলে। তখন কৃষ্ণাঙ্গদের বাধ্য করা হতো শুকনো এবং অনুৎপাদনশীল জমিতে চাষাবাদ এবং বসবাস করার জন্য। সেই সময়টাতে শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গরা প্রতিনিয়ত অবহেলা এবং বৈষম্য শিকার হতো। এবং সরকারি চাকরির ক্ষেত্রেও শ্বেতাঙ্গদের রাখা হতো উচ্চ পদে এবং কৃষ্ণাঙ্গদের রাখা হতো একেবারে নিম্ন কর্মচারী তালিকায়। জিম্বাবুয়ের সাধারণ কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার ক্ষমতা একেবারে ছিল না বললেই চলে। শুধুমাত্র যারা উচ্চশিক্ষিত এবং উচ্চ আয়ভুক্ত তাদেরকে মাত্র ভোটাধিকার দেওয়ার সুযোগ দেওয়া হতো। এত সব অন্যায় অবিচারের ফলে জিম্বাবুয়ের সাধারণ কৃষ্ণাঙ্গদের মধ্যে এক প্রকার ক্ষোভ জমতে শুরু করে। আর ক্ষোভ জমবেই বা না কেন, একটা দেশের মোট জনসংখ্যার মাত্র 3 থেকে 4% শ্বেতাঙ্গরা তাদের জমি, ভোট, শিক্ষা, চাকরি একেবারে সব সুযোগ সুবিধা থেকে দূরে ঠেলে দিচ্ছে। আর এই ক্ষোভের কারণে জিম্বাবুয়ের সাধারণ জনগণ তাদের মধ্যে রাজনৈতিক দল গড়ে তোলে। এই দলগুলোর মধ্যে অন্যতম ছিল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন, জিম্বাবুয়ে আফ্রিকান পিপল ইউনিয়ন। এই দলগুলো কি করে, কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। কিন্তু একটা সময় এসে দেখে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন কোনো লাভই হচ্ছে না। সে কারণে তারা শান্তিপূর্ণ আন্দোলন বাদ দিয়ে এবার হিংস্র হয়ে ওঠে, যার ফলে তারা পাহাড়ের জঙ্গলে গোপন ঘাঁটি তৈরি করে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে রোডেশিয়ান সরকার বা শ্বেতাঙ্গদের দখলে থাকা সবকিছু আস্তে আস্তে নিজেদের দখল নিতে শুরু করে। এতে রোডেশিয়ান সরকার বা শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারাও কি করে, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। ফলাফল গৃহযুদ্ধ শুরু হয় তৎকালীন রোডেশিয়ার মধ্যে। আর এই গৃহযুদ্ধে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে অনেকে মারা যায়। পরবর্তীতে একটা সময় এসে যুক্তরাজ্যের লন্ডনে একটি আন্তর্জাতিক বৈঠক বসে। সে বৈঠকে তখন অংশ নেয় রোডেশিয়ান শ্বেতাঙ্গ সরকার, জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন, জিম্বাবুয়ে আফ্রিকান পিপল ইউনিয়ন এবং ব্রিটিশ প্রতিনিধিরা। এই বৈঠকে কিছু সমঝোতা হয় এবং নতুন নতুন কিছু সংবিধান যোগ হয়, যার মধ্যে অন্যতম ছিল সর্বজনীন নির্বাচন আয়োজন করতে হবে। মানে একটা সময় যে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার থেকে দূরে ছিল তারা এবার নির্বাচনে অংশগ্রহণ এবং ভোট দেওয়ার সুযোগ পাবে। আর এরপর প্রায় 10 বছর পরে গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের সাধারণ কৃষ্ণাঙ্গরা প্রথমবার মতো ভোট দেওয়ার সুযোগ পায়। তখন জিম্বাবুয়ের সে নির্বাচনে যোগ দেয় জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন, জিম্বাবুয়ে আফ্রিকান পিপল ইউনিয়ন, ইউনাইটেড আফ্রিকান ন্যাশন কাউন্সিল এবং রোডেশিয়ান ফ্রন্ট। জিম্বাবুয়ের সাধারণ কৃষ্ণাঙ্গরা প্রথমবার মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে
তারা জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নকে ভোটে জয়যুক্ত করে। এই দলটির নেতা ছিলেন রবার্ট মুগাবে। তিনি ছিলেন জিম্বাবুয়ের কৃষ্ণাঙ্গদের মনে অনেকটা সুপারহিরোর মতো। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের নায়ক ছিলেন এই রবার্ট মুগাবে। ধরতে গেলে মুগাবের নেতৃত্বে জিম্বাবুয়ের সাধারণ কৃষ্ণাঙ্গরা ভোট দেওয়ার সুযোগ পায়। সেই জন্য জিম্বাবুয়ের জনগণের কাছে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি। যদিও নির্বাচনে জয়ী হওয়ার আগে তিনি সে দেশের মানুষকে একটি জনপ্রিয় প্রতিশ্রুতি দেয়। মুগাবে বলেন তিনি যদি নির্বাচন জয়ী হয় তাহলে শ্বেতাঙ্গদের দখলে থাকা সব জমি তিনি কৃষ্ণাঙ্গদের মাঝে বিলি করে দিবেন। এই প্রতিশ্রুতির কারণে তার দল আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে রবার্ট মুগাবে ধারাবাহিকভাবে তার সে প্রতিশ্রুতি রক্ষাও করেন। তিনি সরকারিভাবে শ্বেতাঙ্গদের দখলে থাকা জমিগুলো নিয়ে কৃষ্ণাঙ্গ জনগণের মধ্যে বিলি করতে শুরু করেন। কিন্তু 1990 থেকে 1999 সালের মধ্যে জমি সংস্কারের এই কাজটি ধীরগতি হয়ে যায়। আবার জিম্বাবুয়ে সরকারের কাছে এত টাকাও নেই যে শ্বেতাঙ্গদের দখলে থাকা সব জমি উচ্চ দামে কিনে কৃষ্ণাঙ্গদের মাঝে বিলি করবে। জমি সংস্কারের এই কাজটি ধীরগতি হয়ে যাওয়ার ফলে রবার্ট মুগাবে জিম্বাবুয়ে সাধারণ জনগণের কাছে অনেকটা ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে এবার রবার্ট মুগাবের দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন জনপ্রিয়তা হারাতে শুরু করে, আর বিপরীতে বিরোধী দলগুলোর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এইটা দেখে তো ভাই রবার্ট মুগাবের মাথা ঠিক না থাকার মতো অবস্থা। কারণ তিনি জানেন তিনি যদি জনপ্রিয়তা হারাতে শুরু করে তাহলে সাথে সাথে তার শাসন ক্ষমতা তাকে হারাতে হবে। সেই সুবাদে তিনি এবার একটা চাল চালেন। কৃষ্ণাঙ্গদের মধ্যে তার জনপ্রিয়তা যদি না কমে সেজন্য তিনি এবার একটি গণভোটের আয়োজন করেন। গণভোটের মূল প্রস্তাব হলো শ্বেতাঙ্গদের কাছ থেকে যে জমি টাকার বিনিময়ে কিন্তু এবার সে জমি জোর করে নিয়ে সাধারণ কৃষ্ণাঙ্গের মধ্যে বিলি করে দেবেন। রবার্ট মুগাবে জানতো তার এই প্রস্তাবকে প্রায় সকল জিম্বাবুয়ে কৃষ্ণাঙ্গ হ্যাঁ ভোট দেবেন। সেই জন্য রবার্ট মুগাবে এবার তার সাথে আরো দুটি শর্ত যোগ করে দেন। সেগুলো হলো মুগাবের ক্ষমতা আরো বাড়ানো এবং সরকার চাইলে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করতে পারবে। মুগাবে সরকার ধরে নিয়েছিল সাধারণ জনগণ জমি লোভে হ্যাঁকে জয়যুক্ত করবে, আর হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে এই সুযোগে মুগাবে সরকারের স্বার্থ হাসিল হবে। জাস্ট ভাবা যায় ব্যাপারটা তখন এমন দাঁড়াবে মুগাবে সরকার চাইলেও সারা জীবনের মতো ক্ষমতা থাকতে পারবে। তারপর মুগাবে সরকার সাধারণ জনগণকে বলেন তোমরা যদি এই গণভোটে রাজি থাকো তাহলে হ্যাঁকে জয়যুক্ত করো, আর যদি রাজি না থাকো তাহলে নাকে জয়যুক্ত করো। শুধুমাত্র দুটি অপশন ছিল সে গণভোটে, হ্যাঁ এবং না। কিন্তু এতে মুগাবে সরকারের বিরোধী দল, সুশীল সমাজ, কৃষক, শহরের নাগরিক, শিক্ষিত মানুষজন সবাই বিরোধিতা শুরু করে। সবাই বুঝতে পারে হ্যাঁ ভোটে যদি মুগাবে সরকার জয়ী হয় তাহলে এই সংবিধান মুগাবে সরকারকে গণতান্ত্রিক সরকার না বানিয়ে স্বৈরাচারী শাসক বানাবে। যার ফলে মুগাবে সরকারের এই গণভোটে প্রায় 55% মানুষ নাকে জয়যুক্ত করে। যে দেশের জনগণের কাছে তিনি নায়কের মতো ছিলেন সেই দেশের জনগণ থেকে তিনি এবার সমর্থন পাচ্ছেন না, আর এতে নিশ্চয়ই শ্বেতাঙ্গদের হাত রয়েছে। মুগাবে সরকার এবার ক্ষুব্ধ হয়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেন। তিনি তার লোকদের দিয়ে শ্বেতাঙ্গদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের থেকে জমি, বাড়িঘর, কৃষি যন্ত্রপাতি, গবাদি পশু সবকিছু কেড়ে নেয় এবং শ্বেতাঙ্গদের শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করে যাতে তারা দেশ থেকে পালিয়ে যায়। এসব কর্মকাণ্ডের ফলে চরম বিপদের মুখে পড়তে হয় এবার রবার্ট মুগাবে সরকারকে। যুক্তরাজ্য তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে। আমেরিকা সহ ইউরোপের নানা দেশ মুগাবে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্বব্যাংক ও IMF তাদের সকল সাহায্য এবং ঋণ একেবারে বন্ধ করে দেয়। এবার চলুন ফিরে যাই জিম্বাবুয়ের সোনালী অতীতের দিকে। জিম্বাবুয়ের প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভর করত। সেই সময়টাতে জিম্বাবুয়েকে বলা হতো ব্রেড বাস্কেট। তাদের জমি অত্যন্ত উর্বর থাকাতে সেখানে ভুট্টা, গম, তামাক এসব খুব ভালোভাবে হতো। জিম্বাবুয়ে সেখান থেকে তাদের খাদ্যের চাহিদা মিটিয়ে আফ্রিকার অন্য দেশগুলোর মধ্যে তাদের খাবার রপ্তানি করত। দেশের মোট রপ্তানির 40% বেশি আসতো কৃষি থেকে। সে সুবাদে তখন কৃষিখাতে প্রচুর বিনিয়োগ ছিল। এতে লাভজনকভাবে তাদের মাথা পিছু আয় দাঁড়ায় $950। উদাহরণ দিতে বলতে গেলে তখন এক প্যাকেট পাউরুটির দাম ছিল মাত্র $10 জিম্বাবুয়ান।
আর জিম্বাবুয়ের মুদ্রার মান হিসেব করলে তখন দাঁড়াতো এক জিম্বাবুয়ান ডলার সমান 1.50 ইউএস ডলারে। এতে অবশ্যই বোঝা যায় জিম্বাবুয়ের মুদ্রার মান তখন ইউএস ডলার থেকে বেশি ছিল। কিন্তু পরবর্তীতে রবার্ট মুগাবের বোকামির ফলে জিম্বাবুয়ে হয়ে ওঠে এক করুণ দশা। মুগাবে সরকার শ্বেতাঙ্গদের কাছ থেকে যে জমিগুলো জোর করে নিয়েছিল, তিনি সেসব জমি কিছুগুলো খ্রিস্টানদের মাঝে বিলি করে, আর বাদ বাকি সব জমি তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে দান করে দেয়। যাদেরকে তিনি সে জমিগুলো বিলি করে দেন তাদের মধ্যে কেউই কৃষিকাজের কিছু জানতো না, যার ফলে খালি পড়ে থাকে প্রায় সব জমি। আর এতে তাদের কৃষি নির্ভর অর্থনীতিতে মারাত্মকভাবে ধস নামতে শুরু করে। যে জিম্বাবুয়ানরা নিজেদের খাদ্য চাহিদা মিটিয়ে বাইরের আফ্রিকান দেশগুলোর মধ্যে খাদ্য রপ্তানি করত, তারাই আজ খাদ্য সংকটে ভুগতে শুরু করেন। কৃষি পণ্য ছিল তাদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য, কিন্তু এক সময় রপ্তানি বন্ধ হয়ে গেলে তাদের বৈদেশিক মুদ্রা আসাও বন্ধ হয়ে যায়। তখন জিম্বাবুয়ে সরকারের এমন অবস্থা হয়ে যায় যে তাদের কাছে টাকাও নাই, যার কারণে মুগাবে সরকার এবার প্রচুর পরিমাণে টাকা ছাপানো শুরু করে। এর ফলে 2008 সালে মূল্যস্ফীতি হয় 2 কোটিরও বেশি গুণ। এবার তাদের টাকার মান একেবারে কমতে শুরু করে দেয়। তাদের টাকার মান কমতে কমতে এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে একটা সময় যে এক প্যাকেট পাউরুটির দাম মাত্র 10 জিম্বাবুয়ান ডলার ছিল, সে এক প্যাকেট পাউরুটির দাম পরবর্তীতে দাম দাঁড়ায় 10 মিলিয়ন জিম্বাবুয়ান ডলারে। একজন মানুষ যদি এক প্যাকেট পাউরুটি আনতে যেত, তখন তাকে এক ট্রলি ভর্তি করে জিম্বাবুয়ান ডলার নিয়ে যাওয়া লাগতো। এদের টাকার মান এতটাই কমে যায় যে তখন মানুষ জ্বালানির বদলে টাকা দিয়ে আগুন জ্বালাতো। আর তা করবে না কেন? কারণ জ্বালানি থেকেও তাদের টাকার মান আরো বেশি সস্তা। একটা সময় যেখানে আমেরিকান ডলারের মূল্য থেকে জিম্বাবুয়ে ডলারের মূল্য বেশি ছিল, সে আমেরিকান $1 সমান জিম্বাবুয়ের 30 ট্রিলিয়ন ডলার পর্যন্ত ওঠে। একটা সময়ে এই জিম্বাবুয়ে ডলারের মান আরো অনেক কমতে শুরু করে, যার ফলে এবার জিম্বাবুয়ান সরকার তাদের নিজস্ব মুদ্রা বন্ধ করে দিয়ে আফ্রিকার মুদ্রা ব্যবহার করতে শুরু করে।